পৃথিবী যখন ধ্বংস হচ্ছিল তখন পৃথিবীর বেশ কিছু মানুষ একটা মহাকাশ যানে করে পৃথিবীর বাইরে একটা স্পেস স্টেশনে চলে যায় নিজেদের প্রাণ বাঁচাতে। এই জায়গাটার নাম আর্ক। শুরু করেছিলাম একটা সেরা সার্ভাইভাল সাইফাই ওয়েব সিরিজ, যার পার্ট 1 আমি এক্সপ্লেন করে ফেলেছি। যারা দেখোনি কোনো অসুবিধা নেই, পরে দেখে নেবে। আমি এখানে 2-1 লাইনে বুঝিয়ে দিচ্ছি। আর আজকে এই ওয়েব সিরিজের শেষ পার্ট এক্সপ্লেন করতে চলেছি, যেটা চরম উত্তেজনাপূর্ণ হতে চলেছে। তো পৃথিবী ধ্বংসের সময় যারা আশ্রয় নিয়েছিল আর্কে, তারা 97 বছর পর সেখান থেকে 100 জনকে আবার পৃথিবীতে পাঠায়, এটা দেখার জন্য যে পৃথিবী কি আবারও বসবাসের যোগ্য হয়ে উঠেছে। এবং একই সাথে ওই আর্কে খাবারের অভাব দেখা দিয়েছিল, কারণ পৃথিবী থেকে যে বিশাল খাবারের ভাণ্ডার নিয়ে যাওয়া হয়েছিল তাতে এই কয়েক বছর চলে গেছে। এখন খাবার দরকার। যদি পৃথিবী বসবাসের যোগ্য নাও হয়ে থাকে, অন্তত এখান থেকে তারা কিছু খাবার নিয়ে আবার মহাকাশে ফিরে যাবে। কিন্তু যে 100 জন পৃথিবীর বুকে 97 বছর পর আবার ফিরে আসে, তারা বুঝতে পারে তারা ভুল করে ফেলেছে। কারণ এখানে এসে, অর্থাৎ পৃথিবীতে ফিরে এসে, তারা বুঝতে পারে পৃথিবী আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। কারণ পৃথিবীতে ততদিনে ভয়ঙ্কর আদিবাসীদের রাজত্ব শুরু হয়ে গেছে, ঠিক আদিম যুগের মতো। এবার কি হবে সেটা এক্সপ্লেন করবো আজকের ভিডিওতে। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের ওয়েব সিরিজ দ্য 100 শেষ পার্ট। গত ভিডিও শেষ দৃশ্যে দেখা গিয়েছিল ফিন নামে এনাকে আদিবাসীরা আক্রমণ করেছিল এবং তাদের হাত থেকে বাঁচিয়ে এরা নিজেদের ডেরায় নিয়ে আসে ফিনকে। এরপর ফিনের জন্য রেভেন ক্রমাগত আর্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কারণ ফিনকে বাঁচাতে হবে, এবং তার চেষ্টা সফল হয়। আর্ক অবধি তার আওয়াজ পৌঁছে যায়। এমন সময় পৃথিবীতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। তবে ক্লার্ক তার মায়ের নির্দেশ অনুযায়ী ফিনের শরীর থেকে চাকু বের করে এবং তাকে অপারেশন করার জন্য সমস্ত প্রস্তুতি নিতে শুরু করে। কোনো রকমে ভয়ঙ্কর ঝড়ের মধ্যেও ক্লার্ক সফলতার সাথে ফিনের শরীরে থাকা চাকুটা বের করে নেয়। কিন্তু তারপরেও দেখা যায় ফিন অসুস্থ হয়ে পড়েছে। ক্লার্ক বুঝতে পারে তাকে যে ছুরিটা মারা হয়েছিল সেটা শুধুমাত্র ছুরি ছিল না, ছুরির মধ্যে ভয়ঙ্কর বিষ ছিল, যা কিনা ফিনের শরীরে ছড়িয়ে পড়েছে। এদিকে দেখা যায় ব্লেক সেই আদিবাসীটাকে নিজেদের ডেরায় ধরে নিয়ে আসে, যে কিনা তার বোনের জীবন বাঁচিয়েছিল। কারণ সেই আদিবাসীটাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় যে এখানে আদিবাসীদের সংখ্যা কতজন এবং তারা কতদিন ধরে রয়েছে এবং তাদের আসল উদ্দেশ্য কি। ব্লেক তার কিছু জিনিসপত্র থেকে এটাও দেখতে পায় যে যখন থেকে আর্কের লোকেরা এই পৃথিবীতে এসেছে তখন থেকে এই আদিবাসীরা তাদের উপর নজর রাখছিল, কিন্তু আদিবাসী লোকটা বন্দি অবস্থায় থেকেও একটাও কথা বলে না। এমনকি ব্লেক তাকে মারতে শুরু করলেও সে চুপ করে থাকে। এদিকে ফিনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখে ব্লেকের বোন ওই বিষ মাখানো চাকুটা দিয়ে নিজের হাত কেটে ফেলে এবং তখন ওই আদিবাসীরা তাকে বাঁচানোর জন্য ওই বিষের প্রতিশোধক দেখিয়ে দেয়, অর্থাৎ কোন ঔষধে ওই বিষক্রিয়া বন্ধ হবে সেটা দেখিয়ে দেয়। এবং সে এটা কেন করে? কারণ ব্লেকের বোনের প্রতি কোনো এক প্রকারের দুর্বলতা তার জন্মেছিল, এবং সেটা আমরা বুঝতে পারি যখন আদিবাসীগুলো ব্লেকের বোনকে ধরে নিয়ে গেছিল, তখন এই আদিবাসীটাই বাঁচিয়েছিল তার প্রাণ। এবং এই জন্য এই কমজোরির ফায়দা উঠিয়েই ব্লেকের বোন নিজের হাতটা কেটে ফেলে, কারণ সে জানতো আদিবাসীরা তাকে এই অবস্থায় দেখলে ঠিক বিষক্রিয়ার প্রতিষেধকের নাম বলে দেবে। দেখা যায় ফিন সুস্থ হয়ে ওঠে এবং ততক্ষণে ঝড় বৃষ্টি থেমে গেছে। এদিকে দেখা যায় আর্কে কেন অনুতাপ করতে শুরু করে, কারণ যেহেতু আর্কের মধ্যে খাবার এবং অক্সিজেন কমে আসছিল, তাই প্রচুর মানুষকে আর্কের মধ্যে মেরে ফেলা হয়েছিল। এবং এখন যখন পৃথিবীতে পাঠানো সেই 100 জন মানুষের কাছ থেকে সিগন্যাল আসছে, তার মানে পৃথিবীতে আবার বসবাস স্থাপন করার সম্ভাবনা আছে। সুতরাং এতগুলো মানুষকে হত্যা না করলেও চলতো। আর্কের মধ্যে একটা মিটিং বা আলোচনা সভা ডাকা হয়, যেখানে পৃথিবীতে আবার ফিরে যাওয়া নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু সমস্যা হলো আর্কে বর্তমান মানুষের জনসংখ্যা হলো 2237 জন, এবং তাদের কাছে যে স্পেসশিপ আছে সেটাতে শুধুমাত্র 700 লোক যেতে পারবে। এদিকে দেখা যায় ওই বিষের প্রতিকার পাওয়ার পরও ব্লেক ওই আদিবাসীটাকে মুক্তি দেয় না, কারণ সে জানতো এই আদিবাসী যদি ছাড়া পায় সে নিজেদের গ্রুপের আরও আদিবাসীদেরকে নিয়ে আসবে, যেটা কিনা তাদের জন্য বিপদের কারণ হতে পারে। এদিকে দেখা যায় আর্কের কর্মকর্তারা ভিডিও কলের মাধ্যমে ক্লার্কের সাথে কথা বলে। ক্লার্ক বলে, আপনারা পৃথিবীতে আসতেই পারেন, তবে একটা ব্যাপার, এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং আমাদের কাছে ঠান্ডার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নেই। এমন সময় কেন তাকে একটা শেল্টার বা আশ্রয়ের কথা বলে, যেটা কিনা পারমাণবিক বিস্ফোরণের সময় তৈরি করা হয়েছিল, যাতে মানুষ রক্ষা পেতে পারে। ক্লার্ক ব্লেককে সঙ্গে নিয়ে সেই শেল্টারের খোঁজে বেরিয়ে পড়ে। একসময় আদিবাসীটা ব্লেকের বোনকে নিজের নাম জানায়। সেই আদিবাসীটার নাম ছিল লিঙ্কন। এদিকে দেখা যায় ক্লার্ক এবং ব্লেক আন্ডারগ্রাউন্ডে শেল্টারের একটা প্রবেশপথ খুঁজে পেয়ে যায় এবং ভেতরে গিয়ে তারা দেখে এটা অনেক বড় একটা জায়গা,
এছাড়াও তারা সেখানে কিছু কম্বল এবং শক্তিশালী অস্ত্র পায়, যেগুলো কিনা পৃথিবী যখন ধ্বংস হচ্ছিল তখন যারা এখানে বসবাস করত বা আশ্রয় নিয়েছিল তারা রেখে গিয়েছিল। এই সময় দেখা যায় হঠাৎ করে ক্লার্ক এবং ব্লেককে তারা কেমন যেন কল্পনা বা হ্যালুসিনেট করছে বিভিন্ন জিনিস। আসলে সমস্ত আর্কবাসীরা জঙ্গল থেকে প্রাপ্ত এক ধরনের বাদাম জাতীয় খাবার খেয়েছিল, যা কিনা ছিল আসলে একটা মাদকদ্রব্য বা নেশা করার খাবার, এবং এই জন্য তারা নেশার ঘরে বিভিন্ন জিনিস চোখে ভুলভাল দেখছিল। এবং এই সুযোগ নিয়ে ব্লেককে একটা ছেলে হত্যা করতে আসে, কিন্তু সে প্রথমে ক্লার্কের মাথায় বন্দুক দিয়ে বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়। এই ছেলেটাকে আর্কের যে গার্ডটা ব্লেককে আর্কের প্রধানকে গুলি করতে নির্দেশ দিয়েছিল, সেই গার্ডটাই এই ছেলেটাকে পাঠিয়েছে ব্লেককে খুন করার জন্য। দেখা যায় ব্লেকের বোন অক্টিভিয়া এই মাদকদ্রব্য লিঙ্কনের পাহারায় থাকা ছেলেটাকে খাওয়ায় এবং আদিবাসী লিঙ্কনকে মুক্ত করে দেয়। অন্যদিকে ব্লেক বাস্তবে ফিরতেই দেখে তার সামনে একটা ছেলে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে তাকে খুন করবে বলে, কিন্তু ক্লার্কের জ্ঞান ফিরে আসায় সেই ছেলেটার দিকে বন্দুক তাক করে এবং সেখানে মারপিট শুরু হয়ে যায়। একসময় ব্লেক তার হাতের সামনে থাকা একটা ধারালো বস্তু দিয়ে ওই ছেলেটার গলায় গেঁথে তাকে মেরে ফেলে। ব্লেক ক্লার্ককে বলে, যেহেতু আমি আর্কের প্রধানকে গুলি করে মারার চেষ্টা করেছিলাম, সুতরাং তারা আমাকে কিন্তু ছাড়বে না, যেভাবেই হোক আমাকে ওরা মেরে ফেলবে। তো যাই হোক, এরপর ক্লার্ক আর ব্লেক দুজন মিলে বেশ কিছু অস্ত্রশস্ত্র সমেত বাকি আর্কবাসীদের কাছে ফিরে আসে এবং তারা জানায় এখন থেকে জঙ্গলের আদিবাসীদের সঙ্গে লড়াই করার জন্য তারা প্রস্তুত, কারণ এখন আমাদের হাতে অস্ত্র আছে। এমনকি আমাদের সঙ্গে যারা যারা এখানে এসেছে আর্ক থেকে, তাদেরকেও প্রথমে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতে হবে। তবে নেশা কেটে যাওয়ার পর সবার কাছে খবর পৌঁছে যায় যে তাদের হাতে বন্দি সেই আদিবাসী যার নাম লিঙ্কন, সে পালিয়ে গেছে। এদিকে দেখা যায় দ্বিতীয়বারের জন্য ভিডিও কলে ক্লার্ক আর্কের প্রধানের সঙ্গে ব্লেককে নিয়ে সরাসরি কথা বলে। সে বলে, আপনাকে ব্লেক আর্কের মধ্যে যে গুলি করে মারার চেষ্টা করেছিল সেটার নির্দেশ দিয়েছিল একজন গার্ড, তাই ব্লেক নির্দোষ, সেই গার্ডটাকে অ্যারেস্ট করুন আপনারা। এবং আর্কের প্রধান ব্লেককে নির্দোষ বলে ঘোষণা করে। এদিকে দেখা যায় সেই গার্ডটাও কিন্তু দোষী ছিল না, সেই গার্ডকে নির্দেশ দিয়েছিল একজন মহিলা কর্মকর্তা আর্কের, এবং সে যখন দেখলো তার পোল খুলে যাচ্ছে, সুতরাং সে সুযোগ বুঝে তার লোক দিয়ে ওই গার্ডকে হত্যা করে যাতে তার নামটা সামনে না আসে। এর পরের দিন আর্কে উৎসব চলছিল, কারণ আজকের দিনেই এই আর্ক গঠন করা হয়েছিল, অর্থাৎ এই আজকের দিনেই পৃথিবী ছেড়ে তারা এই আর্কে এসে বসবাস করতে শুরু করে। আর্কের মধ্যে চারদিকে যখন উৎসবের আমেজ, হঠাৎ করেই এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে প্রচুর মানুষ আহত হয়, চারিদিকে শুধু রক্ত আর আর্তনাদ, এবং দেখা যায় এই বিস্ফোরণের পেছনে হাত রয়েছে আর্কেরই একজন অফিসার যার নাম ডায়ানা। ডায়ানা বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে এবং সেই জন্য সে তার লোকেদের নিয়ে শেষ আকাশযানটা নিয়ে আর্ক থেকে পালানোর প্ল্যান করে। উল্টো দিকে দেখা যায় পৃথিবীতেও তখন আর্কের প্রতিষ্ঠা দিবস নিয়ে আনন্দ উৎসব চলছিল। ঠিক সেই সময় অক্টিভিয়া সেই আদিবাসী লিঙ্কনের কাছে পৌঁছে যায় এবং তারপর তারা এইসব করে। জেলাস ফিল হয় এসব দেখে আমার। তো যাই হোক, এদিকে ফিনকে দেখা যায় সে লিঙ্কনের গুহা অবধি পৌঁছে গেছে। সে এখানে এসেছে কারণ সে চায় আদিবাসীদের সঙ্গে তাদের যেন কোনো লড়াই না হয়, আদিবাসীদের যাতে বোঝানো যায় যে আমাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতেই থাকতো কোনো এক সময়, সুতরাং এই পৃথিবীর উপরে তোমাদের যতটা অধিকার আছে আমাদেরও ততটাই অধিকার আছে, আমরা চাইলে এখানে মিলেমিশে থাকতেই পারি। এইসব শোনার পর লিঙ্কন রাজি হয়ে যায় এবং বলে আর্কবাসী এবং আদিবাসীদের মধ্যে সামনাসামনি বসিয়ে একটা সুরাহা বের করার চেষ্টা করতে হবে। এরপর ফিন এসে ক্লার্ককে আদিবাসীদের লিডারের সঙ্গে আলোচনার কথা বলে। ক্লার্ক কিছু একটা চিন্তাভাবনা করে ব্লেককে সব জানিয়ে সেখান থেকে রওনা হয়। তবে সে ব্লেককে তাদের পিছু নিয়ে লুকিয়ে লুকিয়ে সেই আদিবাসীদের ডেরায় বন্দুক সমেত আসতে বলে, কারণ বিপদের সম্ভাবনা রয়েছে। কে জানে আলোচনা করতে যাওয়ার পর যদি তারা ক্লার্ককে মেরে ফেলে। এদিকে দেখা যায় সে ডায়না, যে কিনা বোম বিস্ফোরণ করিয়েছিল, সে ভালো মানুষের ভান করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে এবং নিজেরই একজন লোককে দোষী বলে কেনের হাতে মিথ্যা প্রমাণ তুলে দেয়। কেন যখন তাকে জেরা করতে যায়, উল্টো সে তাদেরই ফাঁদে পড়ে যায় এবং কেনকে তারা একটা ঘরে বন্দি করে দেয়। তবে সঠিক সময়ে আর্কের প্রধান কেনের কাছে পৌঁছে যায় এবং জানতে পারে এই সব কিছু ডায়না ষড়যন্ত্র। এদিকে ডায়নার লোকেরা আকাশযান দখল করে ফেলে। তবে দেখা যায় ক্লার্কের মা আকাশযানে লুকিয়ে তাদের সমস্ত কথা শুনছে। রাত কেটে ভোর হয়। ফিন এবং ক্লার্ক অক্টিভিয়ার কাছে পৌঁছে যায়। এরপর সেখানে উপস্থিত হয় জঙ্গলবাসী বা আদিবাসীদের লিডার, ভয়াবহ দেখতে দুজন দেহরক্ষী সমেত ঘোড়ায় চড়া এক মহিলা। এদিকে তাদের পিছন পিছন ব্লেক রেভেন ও তাদের এক সাথী জ্যাসপার লুকিয়ে নজর রাখে তাদের ওপরে। ক্লার্কের সঙ্গে পরিচয় করে জঙ্গলবাসীদের লিডার জানায়, আমার নাম অ্যানিয়া, এবং একই সাথে সে ক্লার্ককে জানায় যে তোমরা হঠাৎ করে যেভাবে এসে এখানে দখল করে বসেছ আমাদের জায়গা, তাতে আমাদের মনে হয় তোমরা আমাদের ওপর হামলা করতে চাও।
এমনকি আমরা তোমাদের হাতে বিশেষ কিছু আধুনিক অস্ত্রশস্ত্র দেখেছি, যেটা কিনা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। এদিকে দেখা যায় ডায়না শুধুমাত্র নিজের কিছু অনুগামী নিয়ে আকাশযান লঞ্চের প্রস্তুতি শুরু করে, আর আর্কের প্রধান তার লোকেদের নিয়ে আকাশযানের দরজা খোলার চেষ্টা করতে থাকে, যাতে আকাশযানটা পৃথিবীতে যাওয়ার জন্য লঞ্চ হতে না পারে। এমন সময় ক্লার্কের মাও তার লোকেদের হাতে ধরা পড়ে যায়, এবং ধরা পড়ার পর সে আকাশযানের দরজা খুলে দিতে গেলে ডায়নার লোকেরা তাকে আঘাত করে, আর দুই দলের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। একদিকে ডায়না আর একদিকে আর্কের প্রধান। ডায়না চালাকি করে মহাকাশযানটা লঞ্চ করার জন্য প্রধানের এক কর্মচারীকে ভুল বোঝাতে থাকে। এদিকে পৃথিবীতে দেখা যায় ক্লার্ক অ্যানিয়াকে বোঝানোর চেষ্টা করে, তাকে ভরসা দেয়, আমরা কোনো মতেই আপনাদের সঙ্গে যুদ্ধ চাই না, আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতেই বসবাস করত, আমরা এখানে সবাই মিলেমিশে বসবাস করার চেষ্টা করব। কিন্তু দেখবে সবকিছু যখন ঠিকঠাক চলে, ঠিক এরকম কোনো একটা মদন মানুষ থাকে যার জন্য সব কিছু গন্ডগোল হয়ে যায়। এখানেও এরকম একজন ছিল। দেখা যায় জাসপার নামের এই গাধাটা নেশাগ্রস্ত অবস্থায় গাছের ওপর আদিবাসী লোকেদের তীর নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কোনো কিছু না ভেবে গুলি চালিয়ে দেয়, এবং আদিবাসীরা ভেবে নেয় যে আলোচনা করার নামে তারা এখানে তাদেরকে লুকিয়ে মারতে এসেছে, এবং তাদের মধ্যে লড়াই বেঁধে যায়। আদিবাসীরাও গাছের ওপর থেকে তাদের লোকেদের লুকিয়ে রেখেছিল, তারা তীর ছুটতে শুরু করে, একদিকে গুলি একদিকে তীর। এরপর দুপক্ষই নিজেদের ডেরায় চলে আসে। এদিকে দেখা যায় ডায়নার উস্কানিতে একজন ইঞ্জিনিয়ার সেই মহাকাশযান লঞ্চ করে দেয়, এবং সেই মহাকাশযান আর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং প্রচণ্ড গতিতে সেটা পৃথিবীর কাছে এসে ভয়ঙ্করভাবে বিস্ফোরণ ঘটায়। রাত পেরিয়ে সকাল হলে দেখা যায় আকাশযান পৃথিবীতে এসে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাই ক্লার্ক, ফিন, রেভেন সবাই সেখানে পৌঁছায়, এবং এটা দেখে ক্লার্ক খুব ভেঙে পড়ে, কারণ সে জানতো এই আকাশযানে তার মাও আসছিল। তবে এই ধারণা তাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে এই আকাশযানে যারা এসেছে তারা বেঁচে নেই, কারণ আকাশযানটার যা অবস্থা হয়ে গেছে তার ভেতরে একটাও লোক জীবিত থাকা সম্ভব নয়। অন্যদিকে দেখা যায় সেই পার্ট 1-এ দেখানো লোকটাকে, যার নাম মরফি, যাকে অপরাধের শাস্তি হিসাবে জঙ্গলে একা ছেড়ে দিয়ে আসা হয়েছিল, সে নিজেদের ডেরায় ফিরে এসেছে এবং আহত অবস্থায় ফিরে এসেছে। আসলে তাকে শাস্তি হিসাবে জঙ্গলে একা ছেড়ে দেওয়ার পর আদিবাসীরা তার উপরে নির্মম অত্যাচার চালায়, যার জন্য তার এই বিধ্বস্ত অবস্থা। এদিকে হঠাৎ করেই ক্লার্ক সহ আরও কিছু আর্কবাসীদের মধ্যে একটা সমস্যা দেখা দেয়, তাদের চোখ মুখ থেকে রক্ত বেরোচ্ছে, এবং এরপর জানা যায় যারা মরফিকে টাচ করেছে বা ধরেছে তাদের সাথেই নাকি এটা হচ্ছে। অর্থাৎ মরফির শরীরে এমন কোনো ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ বা রোগের জীবাণু প্রবেশ করেছে যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। ক্লার্কের কাছে এরপর সবটা পরিষ্কার হয়ে যায়। সে বলে, আদিবাসীরা আমাদের উপরে হামলা করেছে, তবে অস্ত্র দিয়ে নয়, এই ভয়ঙ্কর রোগের জীবাণু পাঠিয়ে হামলা করেছে, যাতে এই ভয়ঙ্কর ছোঁয়াচে রোগে আমরা সবাই মারা যাই, এবং এই জন্যই তারা মারফির ভিতরে সেই জীবাণুগুলোকে প্রবেশ করিয়ে ইচ্ছে করে তাকে এখানে ছেড়ে দিয়ে গেছে, যাতে আমরা না বুঝে ওকে এখানে নিয়ে আসি এবং আমরা সবাই রোগের শিকার হই। আর এই রোগটা এতটাই ভয়ঙ্কর ছিল যে দেখতে দেখতে তাদের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হয়ে সেখানেই মারা যায় তক্ষুনি। এরপর ক্লার্ক অক্টিভিয়াকে সেই আদিবাসী লিঙ্কনের কাছে পাঠায়। অক্টিভিয়া তার কাছে গিয়ে জানতে পারে এই রোগের কোনো ওষুধ নেই, কারণ এই রোগ অনেক দ্রুতগতিতে ছড়ায়, আর এটাই শেষ নয়, আদিবাসীরা যে কোনো মুহূর্তে নাকি তাদের ওপর হামলাও করতে পারে, এই প্ল্যান চলছে তাদের। এদিকে দেখা যায় আর্কবাসীদের ডেরায় সেই রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, একের পর এক মানুষ রক্ত বমি করছে। এরপর অক্টিভিয়া নিজেদের লোকের কাছে ফিরে এসে জানায় আদিবাসীরা কিন্তু যে কোনো মুহূর্তে তাদের ওপর আক্রমণ করতে পারে, তবে লিঙ্কনের কথা অনুযায়ী এই রোগের কোনো প্রতিরোধ ক্ষমতা না থাকলেও এই ভাইরাস কিন্তু শরীরে বেশিক্ষণ থাকতে পারে না। যে মানুষের মধ্যে ইমিউনিটি পাওয়ার আছে বা রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি আছে, সে একমাত্র এই রোগে সংক্রমিত হলেও মারা যাবে না। আর আদিবাসীদের আসল লক্ষ্য হলো শত্রুকে দুর্বল করে দেওয়া, কারণ দুর্বল শত্রুদের হত্যা করা সহজ হবে, এবং এই জন্যই তারা মারফি শরীরে জীবাণু ঢুকিয়ে তাকে পাঠিয়েছে এখানে। এই সময় ফিন একটা বুদ্ধি বার করে। সে রেভেন এবং ব্লেক ও বাকিদেরকে গিয়ে বলে, মারফি যেই ব্রিজটা পার করে আমাদের ডেরায় এসেছে, আমরা যদি সেই ব্রিজটা ভেঙে ফেলি তাহলে আদিবাসীরা আমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারবে না, আর আমরা লড়াইয়ের প্রতিরোধ করার জন্য সময় পেয়ে যাব, আর এতটা সময়ের মধ্যে হতে পারে সেই জীবাণুর প্রভাবও কেটে যেতে পারে। আর এই প্ল্যানটা কার্যকর করার জন্য রেভেন একটা বোতলে একটা লাল রঙের কিছু তরল পদার্থ তৈরি করে, যা বারুদ এবং হাইড্রোজেনের সংস্পর্শে আসার পর একটা বিশাল বিস্ফোরণ ঘটাবে। এদিকে দেখা যায় ব্লেকও ওই রোগে আক্রান্ত হয়ে পড়ছে, তবে মরফিকে দেখা যায় সে বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছে এবং আক্রান্ত মানুষদের সাহায্য করছে, কারণ আগেই বলেছি এই রোগের যে জীবাণু আছে সেটা বেশিক্ষণ মানুষের শরীরে থাকতে পারে না। অন্যদিকে দেখা যায় রেভেন কাউকে কিছু না জানিয়ে নিজের তৈরি করা বোমা নিয়ে ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়, আর দেখা যায় সেও এই রোগে আক্রান্ত।
রেভেন নিজের সর্বশক্তি দিয়ে কোনো মতে ব্রিজের ওপরে বসে সেই বোমাটা সেট করে এবং পেছন পেছন ফিন ও জ্যাসপার সেখানে পৌঁছে যায়। এদিকে আদিবাসীরা প্রচণ্ড দ্রুতগতিতে ছুটে আসছিল। একসময় রেভেন নিজেই সামনে থেকে ওই বোমাটা ফাটাতে গেলে ফিন তাকে সেখান থেকে নিয়ে আসে আর জ্যাসপারকে সেই বোমাটাতে নিশানা লাগাতে বলে। তবে সেই সঠিকভাবে নিশানা লাগাতে পারে না, কিন্তু সৌভাগ্যবশত জ্যাসপারের এক বন্ধু যার নাম মন্টি, সে একটা বন্দুক নিয়ে এসে তাকে দেয় এবং এরপর সেই বোমাটা বিস্ফোরণ হয়। আর এতটাই ভয়ঙ্কর বিস্ফোরণ ছিল যে সেই ব্রিজটা ধ্বংস হয়ে যায়। অন্যদিকে অক্টেভিয়া পৌঁছে যায় লিঙ্কনের কাছে, কারণ তারা দুজনে মিলে ঠিক করেছে যে তারা পালিয়ে যাবে। বোঝো ব্যাপার, এদিকে জীবন মরণ সমস্যা চলছে, এদিকে এদের প্রেম প্রীতি কমে না। যাই হোক, তবে একসময় অক্টেভিয়া লিঙ্কনকে বলে, আমায় ক্ষমা করো, আমি আমার নিজেদের লোকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, আমি ওদেরকে ছেড়ে যাব না। সে লিঙ্কনকে বিদায় জানিয়ে আবার নিজেদের মানুষের কাছে ফিরে আসে। তবে দেখা যায় মার্ফিকে যখন জঙ্গলের মধ্যে একা ছেড়ে দিয়ে আসা হয়েছিল, সেই সময় সে যেমন হিংস্র ছিল এখনও ঠিক একই রকম আছে। সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকলেও আড়ালে সে তার পুরনো শত্রু এক অসুস্থ আর্কবাসীকে শ্বাসরোধ করে হত্যা করে। এদিকে দেখা যায় আর্কের পরিস্থিতি খুবই খারাপ। সেখানে এখন না আছে আলো, না আছে অক্সিজেন বা অন্য কোনো প্রয়োজনীয় পরিষেবাও সেখানে নেই। কেনকে দেখা যায় সে অত্যন্ত দুর্বল এবং কোনো রকমে বেঁচে আছে। এদিকে জঙ্গলে ক্লার্ক, ব্লেক সহ সবাই নিজেদের মতো করে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে আদিবাসীদের বিরুদ্ধে এবং আশেপাশে তীক্ষ্ণ নজর রাখছিল তারা সারাক্ষণ। কে জানে কখন আদিবাসীরা হামলা করে দেয়। এরই মধ্যে দেখা যায় যে ঘরটাতে রান্না করা হতো, অক্টেভিয়া রান্না করতে করতে হঠাৎ আগুন লেগে যায়। কেউ ক্ষতিগ্রস্ত না হলেও প্রচুর খাবার নষ্ট হয়ে যায়। সুতরাং প্রথমে ছিল সেই জীবাণুর আক্রমণ এবং তারপর হলো খাদ্যের অভাব, যেটা পূরণ করতে না পারলে যুদ্ধ করা সম্ভব নয়, কারণ দেহে শক্তি থাকবে তবে তো যুদ্ধ করবে। তাই এক প্রকার বাধ্য হয়েই ছোট ছোট টিম বানিয়ে সবাইকে খাদ্য সংগ্রহ করতে যেতে হয়। এদিকে কেন অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর একটা ছেলেকে খুঁজে পায়, তবে তার হাত একটা দরজায় আটকে থাকায় কেন অনেক কষ্টে তার হাতটা দরজা থেকে বের করে। এখানে বলে রাখি, ওই ছেলেটা একজন ইঞ্জিনিয়ার। এরপর তারা আরও কয়েকজনকে খুঁজে পায় এবং সবাই মিলে আর্থ মনিটরিং রুমে যায়। আর্থ মনিটরিং রুম কোনটা? যেখান থেকে তারা পৃথিবীতে থাকা আর্কবাসীদের উপরে নজর রাখছিল এবং তাদেরকে সাহায্য করছিল। এরপর দেখা যায় সেখানে রয়েছে কাউন্সিলর অর্থাৎ আর্কের প্রধান। অন্যদিকে ক্লার্ক, ফিন এবং তাদের মধ্যে আরেকজনকে নিয়ে তারা শিকারে বেরিয়েছিল। সেই সময় সেই লোকটা একটা তীরে আহত হয়, অর্থাৎ আদিবাসীরা তাদের কাছাকাছি পৌঁছে গেছে। এই সময় তারা ওখান থেকে পালানোর আগেই আদিবাসীদের লিডার অ্যানিয়া তার লোকেদের নিয়ে তাদের দুজনের উপর হামলা করে এবং তাদেরকে নিজেদের ডেরায় তুলে নিয়ে আসে। এসব দেখে ক্লার্ক এবং ফিন নিশ্চিত হয়ে যায় যে অ্যানিয়া এখন তাদেরকে মেরে ফেলবে, কিন্তু বিষয়টা ছিল অন্য। আসলে সেখানে একটা বাচ্চা মেয়েকে দেখা যায়, বর্তমানে অসুস্থ, এবং আদিবাসীরা চায় ক্লার্ক তাকে সুস্থ করে তুলুক এবং এই জন্যই তাদেরকে তুলে আনা হয়েছে। এদিকে আর্কের প্রধান কেনকে বলে, তোমাদের সঙ্গে যতজন মানুষ আছে তাদেরকে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে যাও। কেন বলে, আমরা একা যাব না, আপনাকেও আমাদের সাথে যেতে হবে। কিন্তু আর্কের প্রধান তাতে আপত্তি করে। কিন্তু সেখানে থাকা কেউই নিরাপদ জায়গায় না গিয়ে সবার আগে মনিটর রুমে আটকে থাকা দরজার থেকে সবকিছু সরিয়ে দরজা খোলার চেষ্টা করে এবং আর্কের প্রধানকে বাঁচায়। এদিকে ক্লার্ক অ্যানিয়াকে জিজ্ঞেস করে, মেয়েটা অসুস্থ কেন, কি হয়েছে? অ্যানিয়া জানায়, তোমরা যখন বিস্ফোরণ ঘটাচ্ছিলে সেই ব্রিজের মধ্যেই মেয়েটা ছিল এবং তারপর থেকেই তার এই অবস্থা। ক্লার্ক তাকে দেখে বুঝতে পারে যে বিস্ফোরণের আওয়াজে মেয়েটা কোনো একটা ট্রমার মধ্যে চলে গেছে। বাইরের দিক থেকে কোনো আঘাত না থাকলেও ভেতরে ভেতরে তার রক্তক্ষরণ শুরু হয়েছে। তাই ক্লার্ক তার চিকিৎসা শুরু করে। তবে মেয়েটা শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ায় অসম্ভব রক্তপাত শুরু হয়। তাই শত চেষ্টার পরেও ক্লার্ক তাকে কোনোভাবেই বাঁচাতে পারে না। অন্যদিকে রেভেনকে দেখা যায় কিছু মেকানিককে নিয়ে ওয়াকিটকি তৈরি করার কাজ চালিয়ে যায় সে। আর হ্যাঁ, মাঝখানে ব্লেকের সাথে এরকম সময়ও কাটায়। এদিকে দেখা যায় আর্কের বিভিন্ন জায়গায় খুঁজে দেখলে এখনও হয়তো 100 থেকে 150 জন জীবিত মানুষকে পাওয়া যাবে, তবে বেশিরভাগ মানুষই কিন্তু মারা গেছে। এরপর কেন আর্কের অন্য একটা জায়গায় আরও কিছু মানুষের বেঁচে থাকার খবর পেয়ে অনেক কষ্টে একটা সুড়ঙ্গে পথের মধ্য দিয়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে কিছু জীবিত মানুষের সাথে সে ক্লার্কের মাকেও জীবিত অবস্থায় খুঁজে পায়। অর্থাৎ ডায়না সেদিন যখন মহাকাশ যানটা নিয়ে পৃথিবীতে চলে আসছিল, তখন কোনোভাবে ক্লার্কের মা সেই মহাকাশ যান থেকে বেরিয়ে গেছিল এবং আর্কেই থেকে গেছিল। এদিকে দেখা যায় জঙ্গলে ওই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে না পারার অপরাধে জঙ্গলবাসীরা ফিনকে হত্যা করবে বলে নিয়ে যায়, আর ক্লার্ক তখন বাধ্য হয়ে তাকে পাহারা দিয়ে রাখা একটা আদিবাসীকে হত্যা করে এবং সেখান থেকে পালায়। এদিকে ক্লার্কদের খোঁজার জন্য রেভেন, অক্টেভিয়া, ব্লেক ও মন্টি বেরিয়ে পড়ে। তারা প্রথমে তীর লেগে আহত হওয়া ছেলেটাকে খুঁজে পায়। সে তখনও জীবিত ছিল
তবে কিছু সময় পর ব্লেক মন্টির সাথে যোগাযোগ করতে চাইলে তার কোনো সাড়া পাওয়া যায় না। অন্যদিকে ক্লার্ক রাতের অন্ধকারে দৌড়তে দৌড়তে একটা ফাঁদের মধ্যে পড়ে যায়। এর ফলে তার পা একটা দড়িতে ফেসে যায় আর ক্লার্ককে গাছের ডালের সাথে উল্টো ঝুলতে দেখা যায়। এদিকে আর্কের প্রধান ও অন্যান্য জীবিত মানুষেরা তাদের নিজেদেরকে একটু সামলে নিয়ে আলোচনা সভায় উপস্থিত হয়। সেখানে প্রধান জানায়, আমাদের হাতে আর মাত্র 51 ঘন্টা সময় আছে, আর তারপর প্রাণে বাঁচার কোনো উপায় থাকবে না, কারণ বেঁচে থাকার মতো আর কোনো ব্যবস্থাই বেঁচে নেই আর্কের মধ্যে, আর এখান থেকে পৃথিবীতে যাওয়ারও কোনো উপায় নেই। সুতরাং আমাদের মৃত্যু আসন্ন, আমাদেরকে আর 51 ঘন্টার মধ্যেই মারা যেতে হবে। অন্যদিকে দেখা যায় ব্লেক ও বাকিরা মিলে তাদের ক্যাম্পের বাইরে বারুদের সাহায্যে কিছু নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে, যাতে আদিবাসীরা সেখানে এলে বারুদের বিস্ফোরণে আহত হয়। এদিকে আদিবাসীদের লিডার অ্যানিয়া ক্লার্ককে আবারও ধরে নিয়ে আসে এবং তখনই সেখানে আদিবাসীদের মতোই অন্য আরেকজন লোক এসে উপস্থিত হয় এবং জানা যায় অ্যানিয়াই একমাত্র আদিবাসীদের লিডার নয়, তারও ওপরে একজন লিডার আছে বা বস আছে। এই নতুন আদিবাসী লোকটাও আনিয়ার মতো একটা গোষ্ঠীর লিডার। আসলে আদিবাসীরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল এবং প্রতিটা গোষ্ঠীর একটা করে লিডার ছিল। একটা গোষ্ঠীর লিডার ছিল আনিয়া, আরেকটা গোষ্ঠীর লিডার ছিল এই লোকটা। আর আদিবাসীদের সবগুলো গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করত যে সে ছিল আদিবাসীদের বস, যাকে এখনো পর্যন্ত দেখানো হয়নি। এই আদিবাসী লোকটা তাদের বসের কথা শুনে এখানে এসেছে এবং এর সাথে জানা যায় তারা অলরেডি ফিনকে নাকি মেরেও ফেলেছে এবং এখন পালা ক্লার্কের। তাই একজন মুখোশধারী আদিবাসী এসে তাকে ঘোড়ায় চড়িয়ে অন্য কোথাও একটা নিয়ে যায় জঙ্গলের মধ্যে। অন্যদিকে ক্যাম্পে যখন সব আর্কবাসীরা একত্রিত হয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে, সেখানে দেখা যায় মার্ফিকে সে লুকিয়ে লুকিয়ে আবারও একজনকে হত্যা করে, আর এটা দেখে ফেলে জ্যাসপার ওয়াকিটকির মাধ্যমে ব্লেককে এই বিষয় জানিয়ে দেয় এবং এই জন্য মার্ফি তাকে আটকে রাখে এবং তাদের মহাকাশযানের দরজা আটকে দেয়। কিন্তু কিছুক্ষণ পর ব্লেক মার্ফিকে বলে, তুমি যদি জ্যাসপারকে ছেড়ে দাও, জ্যাসপারের ওপরে যদি কোনো প্রতিশোধ না নাও, তাহলে আমি স্বেচ্ছায় তোমার বন্দী হতে রাজি আছি। আর মার্ফি তার কথায় রাজিও হয়ে যায়। এদিকে দেখা যায় ওই আদিবাসীটা একটা নির্জন জায়গায় এসে ঘোড়াটা থামিয়ে দেয়। দেখা যায় সেখানে ফিন রয়েছে, তাকে মারা হয়নি, সে অক্ষত অবস্থাতেই আছে। এরপর সে আদিবাসীটা ক্লার্ককেও মুক্ত করে দেয়। বিষয়টা ক্লার্কের কাছে কিন্তু খুবই আশ্চর্যজনক মনে হয়, কারণ তাকে তো বলা হয়েছিল ফিনকে মেরে ফেলা হয়েছে এবং তাকেও তো এখানে মারার জন্যই নিয়ে আসা হয়েছে, তাহলে তাকে এরকম করে ছেড়ে দিল কেন? দেখা যায় সেই আদিবাসীটা অচেনা কেউ নয়, সে হলো লিঙ্কন। এরপর লিঙ্কন তাদেরকে একটা সুড়ঙ্গ দিয়ে তাদের ক্যাম্পে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। অর্থাৎ লিঙ্কন কিন্তু পালিয়ে যায়নি, সে উল্টো তাদেরকে সাহায্য করেছে। কিন্তু লিঙ্কনের এই বিশ্বাসঘাতকতার কথা আদিবাসীরা জেনে যায়। এদিকে লিঙ্কন সুড়ঙ্গে মশাল জ্বালিয়ে তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া শুরু করে। আর কিছু দূর যাওয়ার পরেই তারা দেখতে পায় সুড়ঙ্গের উল্টো পাশ থেকে একটা আলো দেখা যাচ্ছে। এটা দেখে লিঙ্কন আঁতকে ওঠে এবং এখানে জানা যায় এরা হলো অন্য একটা গোষ্ঠীর আদিবাসী। এদের নাম হলো রিপার্স, যা লিঙ্কনের গোষ্ঠীর থেকেও বেশি ভয়ঙ্কর। তাই লিঙ্কন তাদেরকে লুকিয়ে রেখে একটা গুপ্ত রাস্তা দেখিয়ে একটা বই দিয়ে বলে, এখান থেকে বাইরে বেরিয়ে একটা নিরাপদ জনবসতি আছে, ওখানে পৌঁছে যাবে, যেখানে আমার এক বন্ধু আছে যার নাম লিওনা, সে তোমাদেরকে সাহায্য করবে। এবং যাতে এই রিপার্স মানে এই ভয়ঙ্কর আদিবাসীদের নজর যাতে ক্লার্ক আর ফিনের ওপরে না পড়ে, এই জন্য লিঙ্কন নিজেই এই ভয়ঙ্কর গোষ্ঠীর লোকেদের সামনে চলে যায় তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এদিকে দেখা যায় ব্লেক ভেতরে যাওয়ার পর তার কথা মতো রেভেন জ্যাসপারকে নিয়ে মহাকাশ যানের পিছনের কোনো একটা গুপ্ত দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করতে থাকে। আর মার্ফি ব্লেককে নিজের গলায় ফাঁসি লাগাতে বাধ্য করে তাকে মারার জন্য। এরই মধ্যে মহাকাশযানের দরজা খুলে রেভেন এবং বাকিরা সেখানে প্রবেশ করে। তারা এসে কোনো রকমে ব্লেককে প্রাণে বাঁচালেও মার্ফি সবার চোখে ধুলো দিয়ে ক্যাম্পে বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে অবশেষে ক্লার্ক ও ফিন জীবিত অবস্থায় আর্কবাসীদের কাছে ফিরে আসে এবং তারা সবাইকে আদিবাসী এবং তাদের হামলার কথা বলে। তারা সবাইকে জানায়, আমাদের থেকে কিন্তু আদিবাসীরা অনেক বেশি শক্তিশালী এবং সংখ্যায় প্রচুর, তাই তাদের সঙ্গে লড়াই করে টিকে থাকা অসম্ভব। সুতরাং এখান থেকে বর্তমানে পালিয়ে যাওয়াটাই ভালো যদি প্রাণে বেঁচে থাকতে হয়। ক্লার্ক সবাইকে নিজেদের জিনিসপত্র গুটিয়ে নিয়ে লিঙ্কনের দেওয়া ঠিকানা মতো নিরাপদ জনবসতিতে যাওয়ার কথা বলে। অন্যদিকে আর্কের মধ্যে দেখা যায় আর্কের প্রধানকে সেই নিজের জীবনের শেষ সময়টুকু ক্লার্ক এবং ওয়েলসের ছোটবেলার একটা ভিডিও দেখে কাটাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ওই ভিডিওর মধ্য থেকে সে বাঁচার একটা রাস্তা খুঁজে পায়। কি করে? আর্কের প্রধান কেন এবং বাকি সদস্যদের কাছে গিয়ে বলে, আমাদের কাছে এখনো দুটো পথ আছে, প্রথমত আর্কের মধ্যে থেকে মৃত্যুবরণ করা, আর দ্বিতীয়ত নিজেদের বাড়ি অর্থাৎ আমাদের পৃথিবীতে পৌঁছানো। আর পৃথিবীতে পৌঁছানোর বর্তমানে আমাদের কাছে একটাই পথ আছে, সেটা হলো আর্ক নিজেই।
কারণ আর্ক তো নিজেই একটা মহাকাশে ভেসে থাকা বড় মহাকাশযান। সুতরাং আমরা যদি চেষ্টা করি যেভাবে 97 বছর আগে আমরা এই আর্ক নিয়ে মহাকাশে চলে এসেছিলাম, এই আর্কটাকে তো আমরা পৃথিবীতেও নিয়ে যেতে পারি। সম্ভব। আর এই আইডিয়াটাই সে ওই ভিডিও থেকে পেয়েছে। এদিকে দেখা যায় মার্ফির গুলিতে রেভেন আহত হয়েছে, তাই তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। খাবার দাবার, অস্ত্র, প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র নিয়ে তারা 120 মাইল পথ অতিক্রম করার জন্য রওনা দেয়। তবে বেশ কিছু দূর যাওয়ার পর হুট করে দূর থেকে আসা একটা ধারালো অস্ত্র একজন আর্কবাসীর মাথা চিরে দেয়। অর্থাৎ আদিবাসীরা আবারও হামলা করেছে, তাই তারা বাধ্য হয়ে আবারও নিজেদের ডেরায় ফিরে আসে এবং লড়াই করার জন্য প্রস্তুত হয়, কারণ এছাড়া এখন তো কোনো উপায়ও নেই। এরপর ক্লার্ক, ফিন, রেভেন, ব্লেক সবাই মিলে আলোচনায় বসে। তারা দেখে তাদের কাছে মাত্র 25টা বন্দুক এবং 500 গুলি ছাড়া ছোটোখাটো সুরক্ষার ব্যবস্থা রয়েছে, যেটা দিয়ে বেশিক্ষণ লড়াই করা সম্ভব নয়। তাই তারা একটা আলাদা বুদ্ধি বের করে। আসলে মার্ফির হাত থেকে ব্লেককে বাঁচাতে গিয়ে তারা দেখেছিল তাদের কাছে প্রচুর পরিমাণে তেল আছে, যেটা দিয়ে প্রায় 100-র মতো বোমা তৈরি হতে পারে। কিন্তু তাদের কাছে বারুদ নেই, আর বেশিক্ষণ আদিবাসীদের সঙ্গে এইভাবে লড়াই করলে তারা টিকতেও পারবে না। তাই ক্লার্ক একটা অদ্ভুত প্ল্যান করে এবং নিজেদের প্ল্যান মতো রেভেন মহাকাশযানের ফিউল পাম্পের তার ঠিক করা শুরু করে। এখানে বলে রাখি, দুর্ভাগ্যবশত ব্লেককে বাঁচানোর সময় মার্ফির বন্দুকের একটা গুলি লাগার কারণে রেভেন কিন্তু আগে থেকে অসুস্থ ছিল এবং এই অসুস্থ অবস্থায় কাজ করতে গিয়ে একসময় তার শরীরের ভেতর থেকে রক্তক্ষরণ শুরু হয়, কারণ গুলিটা তার শরীরের ভেতরে এখনও আছে। তাই ফিন তাকে বাঁচানোর জন্য লিঙ্কনের ডেরায় থাকা একটা ওষুধ আনতে যায়, যার সাহায্যে ভেতরের রক্তপাত কম করা যায়। এদিকে আদিবাসীরাও এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে, তাদের ভয় দেখাতে থাকে এবং আর্কবাসীরা যখন গুলি চালাতো তাদের গুলি নষ্ট হচ্ছিল। একই তাদের কাছে মাত্র 500 গুলি আছে। এরই সাথে দেখা যায় মার্ফি আদিবাসীদের সঙ্গেই রয়েছে, অর্থাৎ আদিবাসীদের কথাতেই সে ক্যাম্পে ফিরে এসেছিল। আদিবাসীদের এটা একটা চাল ছিল, তারা এই জন্যই মার্ফিকে পাঠিয়েছিল যাতে মার্ফি ক্যাম্পের মধ্যে এসে একের পর এক মানুষ হত্যা করতে পারে। সে আদিবাসীদের হয়েই কাজ করছিল। আর আদিবাসীরা যখন এখানে এসে লুকিয়ে রাখা বারুদের বিস্ফোরণের কবলে পড়ে, তারা রেগে গিয়ে মার্ফিকে মারে, কারণ মার্ফি খবরটা আদিবাসীদের দেয়নি যে আদিবাসীদেরকে আটকানোর জন্য আর্কবাসীরা সেখানে একটা বারুদের সুড়ঙ্গ তৈরি করে রেখেছিল। এদিকে দেখা যায় আর্কের ইঞ্জিনিয়ার, আর্কের প্রধান সমেত ওখানে সমস্ত মানুষকে বলতে থাকে, আমরা এই আর্ক নিয়ে পৃথিবীতে ফিরে যাচ্ছি, কিন্তু এই প্রক্রিয়া কিন্তু প্রচণ্ড ঝুঁকিপূর্ণ, কারণ আমরা যখন ফিরে যাব অনেক জায়গায় কিন্তু বিস্ফোরণ ঘটতে পারে এই আর্কের মধ্যে, এতে কিন্তু মানুষ মারাও যেতে পারে। আর একবার যদি আর্কের ইঞ্জিন স্টার্ট করে দেই তাহলে পরে কিন্তু থামানো সম্ভব নয়। তারা নিজেদের জায়গা মতো বসে এবং সিট বেল্ট বেঁধে নেয়। এরপর রিমোট কন্ট্রোলের সাহায্যে ইঞ্জিনিয়ার আর্ককে তার স্ট্যান্ড থেকে বিচ্ছিন্ন করা শুরু করে, কিন্তু রিমোট কন্ট্রোল কাজ করে না এবং একটু পর আর্কটা যে স্ট্যান্ডের মধ্যে ছিল সেটা টুকরো টুকরো হয়ে যায়। এরপর দেখা যায় আর্কের যে প্রধান, তিনি আর্কটাকে চালানোর ব্যবস্থা শুরু করেছেন, এটা জানা সত্ত্বেও যে এই কাজ তিনি যদি করেন তাহলে তিনি নিজেই পৃথিবীতে পৌঁছতে পারবেন না। এদিকে ফিন পৌঁছে যায় লিঙ্কনের গুহায় এবং গিয়ে দেখে লিঙ্কন এখনও বেঁচে আছে। সে ফিনকে রক্ত বন্ধ করার ওষুধ দেয় এবং ওয়াকিটকিতে ক্যাম্পে হওয়া ভয়ঙ্কর পরিস্থিতির কথা শুনতে পেরে নিজেও তার সাথে ক্যাম্পে যায়। এদিকে মহাকাশযানের ফিউল পাম্পের তারের সাথে ইলেকট্রিক ম্যাগনেটিক তারের জোড়া লাগাতে লাগাতে রেভেন জ্ঞান হারিয়ে ফেলে এবং এই সময় ক্লার্ক সহ সমস্ত আর্কবাসী যারা পৃথিবীতে ছিল এবং আদিবাসীদের অবাক করে দেওয়ার মতো একটা ঘটনা ঘটে, অর্থাৎ 97 বছর আগে যে আর্ক মহাকাশে চলে গিয়েছিল পৃথিবীর বেঁচে থাকা মানুষদেরকে নিয়ে, সেই আর্ক পৃথিবীতে ফিরে আসছে। আর এই সময় দেখা যায় ফিন লিঙ্কনের সঙ্গে একটা বুদ্ধি করে। অ্যানিয়ার আদিবাসী গোষ্ঠীর যে শত্রু ছিল, অর্থাৎ সেই ভয়ঙ্কর জঙ্গলি গোষ্ঠী যার নাম রিপার্স, তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে ওখানে নিয়ে আসে, যাতে অ্যানিয়ার গোষ্ঠী যখন আক্রমণ করবে তাদের সঙ্গে লড়াই করার মতো তাদের কাছেও একটা আদিবাসী গোষ্ঠী থাকে। আর রিপার্স আদিবাসী গোষ্ঠীকে তারা সেই কাজেই লাগাবে। আর ফিন যে উদ্দেশ্যে তাদেরকে এখানে নিয়ে আসে সেটা সফল হয়। অ্যানিয়ার লোকেরা আর্কবাসীদের ছেড়ে রিপার্সদের সঙ্গে লড়াইয়ে মেতে ওঠে। এদিকে লড়াই করতে করতে অক্টেভিয়ার তীর লেগে আহত হয়। ব্লেক তার বোনকে বাঁচানোর জন্য লিঙ্কনের হাতে তুলে দেয় এবং তাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে বলে। এরপর তাদের আকাশযানের বাইরে আর্কবাসী ও জঙ্গলবাসীদের যুদ্ধে ব্লেক এক আদিবাসীর হাতে গুরুতর আহত হয়। এই সময় ফিনও তাকে বাঁচাতে যায়। এদিকে ক্লার্ক সে সময় বাধ্য হয়ে বাকিদের বাঁচানোর জন্য তাদের আকাশযানের দরজা বন্ধ করতে শুরু করে। আর আদিবাসীদের লিডার অ্যানিয়া সেটা দেখে এক লাফে ভেতরে প্রবেশ করে যায়। তাকে দেখে ভেতরে থাকা আর্কবাসীরা মারপিট করতে শুরু করে। আর সেই সময় জ্যাসপার কোনো উপায় না পেয়ে কারেন্টের তারের সাথে ফিউয়েলের তার কানেক্ট করে দেয়
আর বাইরে থাকা সমস্ত মানুষ এতে ঝলসে এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। এদিকে আর্ক স্টেশনে বসে আর্কের প্রধান খবর পায় যে সমস্ত ছোট ছোট আকাশযানে বিভক্ত হয়ে আর্ক পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়েছিল তার মধ্যে ক্লার্কের মায়ের আকাশযানটা সুস্থভাবে পৃথিবীতে ল্যান্ড করে গেছে। ক্লার্কের মা আকাশযানের বাইরে বেরিয়ে পৃথিবীর সৌন্দর্য দেখেই আর্কের প্রধানকে পৃথিবীর সৌন্দর্যের বর্ণনা দিতে শুরু করে। পৃথিবী ঠিক কতটা সুন্দর, কতটা সবুজ। এটা শুনে প্রধান খুবই শান্তি পায়, কারণ সেও তো কখনো পৃথিবী চোখে দেখেনি। তার পূর্বপুরুষরা এই আর্ক বানিয়ে পৃথিবীর বাইরে চলে গিয়েছিল 97 বছর আগে। কিন্তু বাকি মহাকাশযানের খবর না আসায় ক্লার্কের মা কেনকে তাদের লোকেদের সন্ধান করতে বলে এবং পৃথিবীতে আসা প্রথম আর্কবাসীদের খোঁজ করতে বলে, অর্থাৎ যে 100 জনকে পাঠানো হয়েছিল। এদিকে ক্লার্ক যখন মহাকাশযানের দরজা খুলে বাইরে বেরোয়, সে দেখে সেখানে ছাই হাড়গোড় ছাড়া আর কিচ্ছু বেঁচে নেই। আর যেহেতু এই বিস্ফোরণ ঘটার আগে ব্লেক ও ফিন বাইরে ছিল, তাই খুব স্বাভাবিকভাবেই ব্লেক আর ফিনের দেহটাও ঝলসে গেছে, তারা মারা গেছে। এই সাথেই দেখা যায় আদিবাসীদের লিডার অ্যানিয়া তাদের হাতে বন্দী। তবে এত ধ্বংসের পরেও লড়াই এখানেই শেষ নয়। এত বড় একটা বিস্ফোরণ, ভয়ঙ্কর জঙ্গলি শত্রু, এইসব সামলাতে না সামলাতেই তাদের সামনে আরও একটা বিপদ এসে হাজির হয়। দেখা যায় তাদের সামনে এসে পড়েছে কিছু লাল রঙের বল, যেটার থেকে গ্যাস বেরোচ্ছিল। এবার প্রশ্ন আসে, এই লাল গ্যাসের বল দিয়ে কারা আক্রমণ করেছে? এটা সাধারণ গ্যাসের বল ছিল না। এই বলগুলো এখানে এই জন্য ফেলা হয়েছিল যাতে এখানে থাকা সমস্ত মানুষেরা জ্ঞান হারিয়ে ফেলে। আর এই আক্রমণটা করেছিল মাউন্ট ওয়েদার, যেখানে এই 100 জন খাবারের সন্ধানে যাওয়ার কথা ছিল। মাউন্ট ওয়েদারে থাকা লোকেরা এই আক্রমণ করেছে। এবং দেখা যায় এই জঙ্গলের মধ্যে যারা বাইরে থেকে পৃথিবীতে এসেছিল তারা ছাড়া বাকি সবাই অনুন্নত আদিবাসী থাকলেও মাউন্ট ওয়েদারে যেই মানুষগুলো ছিল তারা কিন্তু অনেকটাই উন্নত, কারণ তাদের হাতে লেজার লাইট সহ বন্দুক এবং অনেক উন্নত টেকনোলজির জিনিসপত্র দেখা যায়, যেগুলো দিয়ে তারা হামলা করেছে। এবং ক্লার্ককে দেখা যায় সে জ্ঞান হারিয়ে ফেলছে। জ্ঞান ফিরতেই তার চোখ খোলে একটা হাসপাতালের বেডে, যেখানে সবকিছু প্রচণ্ড উন্নত প্রযুক্তি বা হাই টেকনোলজি, পাকা ঘর, ভালো খাট। ক্লার্ক নিজে দেখেও অবাক হয়ে যায়, কেউ তাকে এখানে রেখে চিকিৎসা করছে। পরিস্থিতি বোঝার জন্য সে এই ঘরের দরজার কাছে পৌঁছতেই উল্টো পাশের দরজার সামনে মন্টিকে দেখে, যে কিনা ক্লার্কদের খুঁজতে গিয়ে নিরুদ্দেশ হয়েছিল। আর তার দরজার পাশেই লেখা ছিল মাউন্ট ওয়েদার কোয়ারেন্টাইন ওয়ার্ড। অর্থাৎ এই মাউন্ট ওয়েদারে যে উন্নত সভ্যতার মানুষেরা থাকে, যাদের প্রযুক্তিবিদ্যা অনেক হাইফাই, তারা ওই সবাইকে, যারা ওই 100 জনের মধ্য থেকে বেঁচেছিল, সবাইকে এই মাউন্ট ওয়েদারে নিয়ে চলে এসেছে উদ্ধার করে। এবং এখানেই দ্য 100 ওয়েব সিরিজের প্রথম সিজন শেষ হয়ে যায়। এই ওয়েব সিরিজের আরও 6টা সিজন আছে, যেগুলো অনেক বড় বড়। সেগুলোকে বর্তমানে এখন আর এক্সপ্লেন করছি না। আমি সিজন 1টাকে এক্সপ্লেন করেছি, যেখানে 13টা এপিসোড ছিল। প্রথম ভিডিওটাতে 6টা এপিসোড এক্সপ্লেন করেছি, যারা দেখোনি দেখে নেবে, তোমাদের সামনে চলে এসেছে, দেখো লিঙ্ক। আর এই ভিডিওতে বাকি এপিসোডগুলোকে এক্সপ্লেন করে দিয়েছি। তো ওয়েব সিরিজটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই ওয়েব সিরিজের সিজন 2 এর এক্সপ্লেন কি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমরা চাও আমি সিজন 2টাকে এক্সপ্লেন করব, তবে এই মুহূর্তে না, যেহেতু একটা সিজন কমপ্লিট হয়ে গেল, তো মাঝখানে কিছু মুভি এক্সপ্লেন ভিডিও আসবে, তারপরে আবার একটা ওয়েব সিরিজ এক্সপ্লেন করব। তো ভিডিও ভালো লেগে থাকলে শুধুমাত্র একটা লাইক করে দিও। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিঙ্ক ভিডিওর নিচে কমেন্টে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।